সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন এবং আমাকে দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সায়েন্স ম্যাথের সায়েন্স স্যার আপনাদের সাথে আছি জবমেট একাডেমির পক্ষ থেকে। যে যেখানে বসে শুনছেন অবশ্যই একটু কমেন্ট, লাইকের মাধ্যমে জানান যে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা। কে কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি জানান আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। সাউন্ড ক্লিয়ার কিনা একটু দ্রুত জানান। দেশের এই পরিস্থিতিতে কম বেশি সবাই একটু টেনশনগ্রস্ত আছে। বিশেষ করে দেশের সবকিছুতে কেমন যেন একটা মন্দা মন্দা ভাব, তারপরে আর্থিক অবস্থাও তেমন একটা সবার কাছে ভালো নেই। তো যাই হোক, এর মধ্যে দিয়ে সবাইকেই এইভাবেই জীবন অতিবাহিত করতে হবে। তো সামনে সাধারণত অনেক বড় সার্কুলার আসতেছে। এখন তো সাধারণত আমরা যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে থাকি, বিসিএস জবটা একটা স্বপ্নের মতো হয়ে যাচ্ছে। মানে আগে একটু 2010 সালের পর থেকে প্রায় 20 সাল পর্যন্ত মোটামুটি একটু কন্ট্রোলের মধ্যে থাকলেও, কিন্তু এখন বিসিএস এর চাকরিগুলো খুবই স্বপ্নের বাইরে চলে যাচ্ছে। তো যারা গ্রাম অঞ্চলে ন্যাশনাল ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়েন, তারা সাধারণত দুই দিকেই আগাতে পারেন। একটা বিসিএস জব, এটা প্রথম টার্গেট রাখতে পারেন। দ্বিতীয়ত নিবন্ধনের চাকরিটাও কিন্তু খুবই একটা ভালো পজিশন, বিশেষ করে কলেজ পর্যায়ে বিসিএসসি সমতুল্যই। তো এটা কিন্তু আবার একটু সহজে বা ওদিকে ওদিকের থেকে এদিকে একটু সহজ বেশি হয়। তো এই জন্য দুইটা টার্গেট নিয়ে যদি এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব। আর যারা এদের থেকে একটু কম পারেন, সবাই তো একই ধাঁচের বা একই ধরনের স্টুডেন্ট নন, তো এদের থেকেও যদি একটু কম বোঝেন বা কম পারেন, তাহলে তারা ওই নিবন্ধন স্কুল প্লাস 11 থেকে 20 গ্রেডের যে চাকরিগুলো আছে, এগুলো ট্রাই করতে পারেন। এগুলো ট্রাই করলে কি সুবিধা, যে একটা জব যদি আপনার হয়ে যায়, ওকে ডান, ওইটা করবেন। আর 10 বছর ভরে ভরে পড়বেন। এখন তো বয়স কম আছে, যখন অনার্স পাস করেন তখন তো বয়স কারো 10 বছরও থাকবে, যেহেতু 32 পর্যন্ত আছে। তো এই জন্য 10 বছর না থাক, 8 বছর থাক, 6 বছর থাক, পড়তে পারবেন, জব করবেন আর পড়বেন। তখন দেখা গেছে যে একটা ভালো কিছু তখন সম্ভব। টেনশন কমে যায় যে আমার কি হবে কি হবে না, একটা জব তো আছে। তো ফাঁকে ফাঁকে পড়লে অনেক কিছু সম্ভব। তো যাই হোক, আপনারা টার্গেট রেখে কাজ করলে অবশ্যই অবশ্যই সে ফলাফল কখনো বিফলে যায় না। আল্লাহ ফকির মিসকিন না যে আপনি চাইলে আল্লাহ দেবে না। আল্লাহর নিয়ামতের ভান্ডার খোলা আসমানের মতো ওপেন। তো আপনি চাইলে আল্লাহ অবশ্যই দিবে, হয় সঙ্গে সঙ্গে দেবে, না হলে একটু দেরি করে দিবে। তো এই জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হলো আল্লাহর কাছে চাইতে থাকবেন আর পড়তে থাকবেন। তো ঠিক আছে, আজকে আমরা কি অঙ্ক করব, আজকে লসাগু গসাগুর উপরে। হ্যাঁ, এই লসাগু গসাগুর উপরে এই ক্লাসটা যদি আপনি করতে পারেন, বিশ্বাস করেন যে কোনো চাকরি পরীক্ষা আপনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কমন পড়ার মতো আজকের এই ক্লাসটা। তো আশা করি এই ক্লাসটা আপনারা উপভোগ করতে পারবেন। আর বিশেষ করে এই ক্লাসটি অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন। তাহলে দেখবেন যে যে কোনো চাকরি পরীক্ষা আসলে আপনার কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে।
কে কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি জানান, কমেন্টের মাধ্যমে জানান। ওকে, ডান। চলেন এবার লসাগু গসাগু সম্পর্কে একটু খুঁটিনাটি কিছু জেনে নেই। লসাগু গসাগু কিভাবে আমরা চিনবো, লসাগু গসাগু কিভাবে আসলে আমরা বুঝবো, আর লসাগু গসাগুর অঙ্ক আসলে যে সহজে পারা যায়, এটা এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেই। এই লসাগু অর্থ কি আর গসাগু অর্থ কি? এই লসাগু অর্থ হলো, এই লসাগু অর্থ হলো লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ সাধারণ গুণিতক গুণিতক মানে ভাজ্য। লঘিষ্ঠ মানে ছোট বা ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম সবচেয়ে ক্ষুদ্রতম বলা হয় ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম সাধারণ গুণিতক। আর গসাগু শব্দের অর্থ, গসাগু মানে গরিষ্ঠ, গরিষ্ঠ গরিষ্ঠ মানে বৃহত্তম, বৃহত্তম গরিষ্ঠ সাধারণ গুণিতক গুণনীয়ক গুণনীয়ক অর্থাৎ উৎপাদক, উৎপাদক বা ভাজক ভাজক। বৃহত্তম বা গরিষ্ঠ যেটাকে বলি না কেন বড়, গরিষ্ঠ মানে বড়, গরিষ্ঠ মানে বড়, গরিষ্ঠ মানেই বড়। লালটা কি ভালো দেখা যাচ্ছে? না, লালটা যদি ভালো না দেখা যায় তাহলে আমরা একটু সাদাটা নিতে পারি, সাদাটা নিতে পারি, সাদাটা নিতে পারি। লালটা যদি ভালো না দেখা যায় তাহলে সাদাটা নিতে পারি। গরিষ্ঠ অর্থই হলো বৃহত্তম, গরিষ্ঠ অর্থ বৃহত্তম, আর লঘিষ্ঠ অর্থ ছোট বা ক্ষুদ্রতম। তো এই হলো মূল কথা। এখন আমরা যে উদাহরণের সাহায্যে যদি আমরা একটু বুঝতে চাই তাহলে বুঝতে পারি। যেমন মনে করেন দুইকে আমরা দুইয়ের ঘরে যদি নামতে পারি তাহলে 2, 4, 6, 8, 10, 12। এই যে দুইয়ের ঘরের নামতা বা দুইয়ের ঘরের দুই যাদেরকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য করা যায়, এইগুলোকে বলা হয় গুণিতক, দুইয়ের গুণিতক। মানে দুইয়ের ঘরের নামটাই হলো গুণিতক বা ভাজ্য। 3-এর আছে কত? 3, 6, 9, 12, 15। এইগুলো 3-এর ঘরের নামতা অর্থাৎ 3-এর গুণিতক। মানে এই সকল সংখ্যাকে 3 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য পাওয়া যায়। এখন আমরা এই যে লসাগু বের করি তখন বলি যে ক্ষুদ্রতম, মানে এই যে ভাজ্যগুলো, এই যে ভাজ্যগুলো দিয়েছি এদের মধ্যে ক্ষুদ্রতম দেখেন আছে কত? 6 কমন, এটা কমন, দুইটার মধ্যেই আছে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট কমন। এটাকে বলা হয় গসাগু, লসাগু। অর্থাৎ দুটি সংখ্যার ভাজ্যগুলোর মধ্যে কমন যে ছোট, কমন যে ক্ষুদ্রতম বা ছোট ভাজ্যটা, কমন যে ক্ষুদ্রতম বা ছোট ভাজ্যটা, এইগুলো হলো ভাজ্য। এই ভাজ্যগুলোর মধ্যে কমনটা হতে হবে এবং এইগুলোর মধ্যে ছোটটা হতে হবে। তাহলে দেখেন এই 3 আর 2 আর 3-এর লসাগু হলো 2 ও 3-এর লসাগু, লসাগু হলো কত? 6। 2 আর 3-এর লসাগু 6। আমরা যদি আবার 2-এর উৎপাদক গুলো বের করি, উৎপাদক কি আছে? 2, তারপর কাছে আছে 1, 2। আবার 3-এর উৎপাদক গুলো কত আছে? 1, 3। তার মানে দেখেন এই যে এইগুলো হলো উৎপাদক, এইগুলোকে বলা হয় হলো ভাজ্য।
আর এইগুলোকে বলা হয় ভাজক। তার মানে এই ভাজকের মধ্যে সবচেয়ে বড় কমন কোনটা? তার মানে এদের মধ্যে সবচেয়ে বড় কমন হলো এক। সবচেয়ে বড় কমন হলো এক, একের বেশি কমন এখানে আসেনি। তাই 2 আর 3-এর গসাগু হলো 2 ও 3-এর গসাগু 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 হলো 1। আমার কথাটা যদি আপনার ভালো লাগে এবং যদি মনোযোগ সহকারে বারবার শোনেন, তাহলে আপনি লসাগু গসাগু সম্পর্কে টোটালটা ক্লিয়ার হয়ে যাবেন। বেশি কিছু না, শুধু একটু জানলেই হবে যে যে কোনো সংখ্যার ভাজ্য, যতগুলো ভাজ্য আছে তাদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কমন ভাজ্যটা কোনটা, ওটাই হলো ওদের লসাগু। আর সংখ্যাগুলোর উৎপাদক বা ভাজকগুলোর মধ্যে সবচেয়ে বড় কমন কোনটা, সবচেয়ে বড় কমন কোনটা, সেটাই হলো ভাজক অর্থাৎ গসাগু। এই দুটো কথা মনে রাখলে আপনার লসাগু গসাগু সম্পর্কে টোটাল ধারণা কমপ্লিট হয়ে যাবে। আশা করি এই লসাগু গসাগু এই ধরনের কোনো কথা পরীক্ষায় আসে না, তারপরে একটু মাথায় রাখা ভালো, কমন পড়ুক আর না পড়ুক, কিন্তু বিষয়টা হলো জানা দরকার। যেহেতু আপনি কোনো কোনো এক জায়গায় শিক্ষকতা করবেন, প্রাইভেটও পড়াবেন, বিষয়টা যদি ক্লিয়ার না হন তাহলে তো পরে নিজেই এগুলো বুঝবেন না। তো যাই হোক, লসাগু গসাগু সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম, কিন্তু আরেকটা খুবই ইম্পর্টেন্ট যে লসাগু গসাগুর বিষয়ে একটু জেনে নেই। যেমন মনে করেন সর্বনিম্ন সর্বনিম্ন লসাগু গসাগু লসাগু অথবা গসাগু কত হয়? 1 হয়, 1। এর নিচে কোনোদিন লসাগু গসাগু হয় না। যেমন মনে করেন আমি যদি বলি 0 1 2, এদের গসাগু কত? এদের গসাগু হবে 1। 0 কখনো লসাগু গসাগু হয় না। আর একটা কি হয় না? ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যার লসাগু গসাগু হয় না। ঋণাত্মক সংখ্যার লসাগু গসাগু হয় না। ঋণাত্মক সংখ্যার লসাগু গসাগু হয় না। যদি সংখ্যাটি ঋণাত্মক থাকে তাহলে তাকে ধনাত্মক ধরে নিতে হয়। যেমন -2 6, এর লসাগু কত? যেহেতু ঋণাত্মক আছে ওকে ধনাত্মক ধরে নিতে হবে, তার মানে এর লসাগু হলো কত? 2। 2 কমন আছে, 2কে ধনাত্মক ধরে নিয়ে করতে হবে। অর্থাৎ ঋণাত্মক হলে ঋণাত্মক হলে ধনাত্মক ধরে নিতে হয়। ঋণাত্মক হলে ধনাত্মক ধরে নিতে হয়। ঋণাত্মক হলে ধনাত্মক ধরে নিতে হয়। সর্বনিম্ন লসাগু গসাগু হয় 1। সর্বনিম্ন লসাগু গসাগু হয় 1। আর ঋণাত্মক সংখ্যার লসাগু গসাগু সর্বনিম্ন 1। ঋণাত্মক সংখ্যার লসাগু গসাগু 1। আর ঋণাত্মক সংখ্যা হলে তাকে ধনাত্মক ধরে নিতে হয়। এবার দেখেন যে লসাগু গসাগু সাধারণত আমরা কত ভাবে করি। লসাগু 3 ভাবে করা যায়, গসাগু 3 ভাবে করা যায়, কিন্তু আমরা পরীক্ষাতে 1 ভাবে করব। অত দরকার আছে কি আমাদের? ধরেন 2 3 4 5 6, এদের লসাগু কত? গসাগু কত? একটা নিয়ম শিখবো, বারবার আমি শিখবো না। যেমন 2 3 4 5 6, এদের মধ্যে কমন যায় কত? কমন যায় হলো 2 দিদি কমন যায় 1, 2 এর মধ্যে 1 বার যায়, 3 এর মধ্যে 2 যায় না, 4 এর মধ্যে 2 বার যায়, 2 দুগুণে 4, তারপর 5 এর মধ্যে যায় না, 6 এর মধ্যে 2 3 বার যায়। এরপরে আমি এখান থেকে যে কোনো দুইটা সংখ্যার মধ্যে কমন গেলে লসাগু নেওয়া যায়। তার মানে আমি এখানে যদি 3 নেই তাহলে 1, 3 এর ঘরে 1 2 5 1, তার মানে এখানে লসাগু কত পেলাম? লসাগু সমান সমান 2 3 2 5, 3 দুগুণে 6, 6 দুগুণে 5 বারং কত? 60। তার মানে আমার লসাগু হলো কত? 60। এক্ষেত্রে আমি লসাগু পেলাম 60। কিন্তু গসাগুর ক্ষেত্রে করার সময় নিয়ম আমি একইভাবে করব। 2 3 4 5 6, আমি দেখব এদের সবার মধ্যে কমন থাকতে হবে।
এমন একটা সংখ্যা নিব সবার মধ্যে কমন। দেখেন এখানে এমন কোনো সংখ্যা না যে সবার মধ্যে কমন, সেক্ষেত্রে 1 আছে, 1 দিলে সবার মধ্যে কমন, এই জন্য এদের গসাগু হলো 1। গসাগু গসাগু 1। দেখেন আমি যদি 2 নিতাম, 2 এর মধ্যে কমন ছিল কিন্তু 3 এর মধ্যে ছিল না, 4 এর মধ্যে ছিল, 5 এর মধ্যে ছিল না, এই জন্য নিতে পারবো না। 3 নিলে 2 এর মধ্যে নাই, 4 এর মধ্যে নাই, তার মানে এমন একটা সংখ্যা নিতে হবে যেন সবার মধ্যে, যেমন মনে করেন এই যে 5, 10, 15, এদের মধ্যে মনে করেন 5 কমন গেলে এই দেখেন 5 এখানে 2 বার যায়, এখানে 3 বার যায়, তার মানে সবার মধ্যে 5 কমন। তার মানে এই ক্ষেত্রে আমার গসাগু হলো 5। এই যে 5, 10, 15 গসাগু হলো কত? 5। গসাগু হলো 5। 5, 10, 15 এদের গসাগু হলো 5। তো মূল বিষয়টা হলো এইভাবে পরীক্ষার খাতায় সহজে করা যায়। এটা কোনো শর্ট টেকনিক নেই, এটা মূল টেকনিকই। আপনি এখান থেকে সরাসরি এইভাবেই করতে পারবেন খুব ইজিলি। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা লসাগু এবং গসাগু সম্পর্কে বিস্তারিত জানলাম। এখানে একটা পদ্ধতিতে আমরা কমপ্লিট করব। কে কোথা থেকে দেখছেন একটু বুঝতে পারলেন কিনা একটু জানান। আমার ক্লাসগুলো বুঝতে পারছেন কিনা একটু জানান। কে কোথা থেকে দেখছেন? ওকে, ডান। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখেন বলছে যে কিভাবে লসাগু আর গসাগুটা চিনব। পরীক্ষার প্রশ্নের মধ্যে অনেক ধরনের কথাবার্তা থাকে। পরীক্ষার প্রশ্নের মধ্যে যদি এই জাতীয় কথাগুলো থাকে তাহলে মনে করবো লসাগু, আর এই জাতীয় কথা থাকলে মনে করবো গসাগু। তাহলে গতে হলো একটা জিনিস মাথায় রাখবেন, ওই ল আর গ, লসাগু আর গসাগু, এই যে গসাগু, গ সা গু, আর হলো ল সা গু। দেখেন এই ল আর গ, এই দুইটা কথা যদি, দুইটা বর্ণ যদি আমি বর্ণমালার ক্ষেত্রে বিবেচনা করি তাহলে গ আসে হলো আগে, যে আগে আসে তাকে আমরা বড় মনে করব, আর যে পরে আসে তাকে আমরা ছোট বা ক্ষুদ্রতম মনে করব। তার মানে গসাগু মানে বড় আর লসাগু মানে ছোট। যদি পরীক্ষার মধ্যে এমন উল্লেখ থাকে যে কতগুলো সংখ্যা দেওয়া থাকলো, তারপর বললো যে সবচেয়ে বড়, এই যে বড়, অথবা সমানভাবে ভাগ করো, সমানভাবে ভাগ করো, অথবা গরিষ্ঠ, অথবা গতে গরিষ্ঠ, অথবা সর্বোচ্চ, সর্বোচ্চ মানেও বড়, বৃহত্তম মানেও বড়, বিগেস্ট মানেও বড়, হাইস্ট মানেও বড়, এই জাতীয় কথা থাকলে দেখছেন এই যে গ কে আমরা বড় মনে করছি, তার মানে বড় ইঙ্গিত যদি দিয়ে থাকে তাহলে আমরা মনে করবো এটা গসাগু। আর যদি কোনো কিছু একবারে বোঝা যাচ্ছে না যেটা আসলে কি, তাহলে সেই ক্ষেত্রে যদি বোঝা যায় যে প্রশ্নের মধ্যে যে সংখ্যাগুলো উল্লেখ করা থাকবে উত্তরের মানটা ওদের চেয়ে কম চাইছে, ওদের চেয়ে কম চাইছে, সেক্ষেত্রে আপনি গসাগু করবেন। তাহলে একটা কথা মনে রাখবেন, বড়, সর্বোচ্চ, বৃহত্তম, বিগেস্ট, হাইয়েস্ট ইত্যাদি জাতীয় থাকলে আমরা সাধারণত গসাগু করব। আর যদি কিছুই না বুঝি, প্রশ্নের সংখ্যার থেকে উত্তরের সংখ্যাটা ছোট চাওয়া হয়, সেক্ষেত্রে গসাগু করব। যেমন একটা উদাহরণ আপনাকে দিলে আপনি সহজে বুঝতে পারবেন। দেখেন বলছে কতজন বালককে 125টি, কতজন বালক, এই যে বালকের সংখ্যাটা চাওয়া হয়েছে, কতজন বালক, 125টি কমলা লেবু এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যায়। মানে কতজন বালকের মধ্যে 125টি কমলা লেবু এবং 145টি কলা ভাগ করে দেওয়া যায়। তার মানে দেখেন 125টি হলো কলা আছে, আর যেহেতু আমরা ভাগ করে দেব তাহলে 125-এর উপরে তো আর ভাগ করে দিতে পারবো না। ভাগ করে দিতে হলে অবশ্যই 125-এর নিচের সংখ্যা এমন জাতীয় বালক বেছে নিতে হবে। আমার আছে 125, তার মানে উত্তরটা এখানে কি, তাহলে কম বোঝানো যাচ্ছে, তাহলে গসাগু করতে হবে।
তাহলে গসাগু হলো 125 আর 145। একে প্রথমে যদি আমি 5 দিয়ে কমন নেই, 5 দুগুণে 10 থাকে 2, 5 5 25, 5 দুগুণে 10 থাকলো 4, 45, 5 9 45, আর যায় না। তার মানে আমাদের গসাগু হলো কত? 5। তার মানে 5 জন বালককে আমি সমানভাবে ভাগ করে দিতে দেবো। 125টি আর 145টি ফল সমানভাবে 5 জনের মধ্যে ভাগ করে দেওয়া সম্ভব, তাছাড়া আর সম্ভব না। আশা করি বুঝতে পারছেন। যদি আমার কথাগুলো বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানান আর শেয়ার দেন, একটু দয়া করে একটু শেয়ার দেন। দেখেন 5 জন, একটু শেয়ার দেন, একটু শেয়ার দিয়ে সঙ্গে থাকুন, শেয়ার দিয়ে সঙ্গে থাকুন। আর যদি বুঝতে না পারেন তাও উল্লেখ করেন যে স্যার বোঝা যাচ্ছে না। হ্যাঁ, যে দেশে মানুষ, যাদের জীবনের কোনো নিশ্চয়তা নাই, সে দেশে আর কি হবে? ছোট মেয়েটা, তাকে কিভাবে মানুষ মেরে ফেললো, এটা ভাবতেও ঘৃণা লাগে। এই দেশে নাই বিচার আচার। জনসম্মুখে যদি ফাঁসি দেওয়া যেত তাহলে সে বিচারের গুণগত মান পেত। শাহবাগে এনে জনসম্মুখে ফাঁসি দেওয়া যেত এই এক একটাকে, তাহলে এই ধরনের বাচ্চাদের প্রতি নিরাপত্তা অর্থাৎ নিশ্চয়তা পাওয়া যেত। যেহেতু এই দেশে কোনো সেরকম সিদ্ধান্তই নাই, তো এই দেশে আসলে কবে বিচার হবে, কি হবে, এটা আসলে বিচার চাইয়েই কি হবে, আর বিচার পেয়ে কিভাবেই বা পাবো? মানুষ আর মানুষ নেই, ক্ষুধার্ত বাঘ হয়ে গেছে। যাই হোক, এবার সহজে কিভাবে লসাগু চিনব। তো লসাগু হলো বর্ণমালার পরের সংখ্যা, এই জন্য ছোট মনে করব। তাহলে আবার কতগুলো সংখ্যাকে উল্লেখ করা থাকবে, এই লতে লঘিষ্ঠ থাকবে, অথবা সবচেয়ে কম থাকবে, সবচেয়ে ছোট থাকবে, সবচেয়ে কনিষ্ঠ থাকবে, সবচেয়ে ক্ষুদ্রতম থাকবে, ন্যূনতম থাকবে। অর্থাৎ কি কি থাকবে? সবচেয়ে ছোট, সবচেয়ে ক্ষুদ্রতম, লঘিষ্ঠ, সবচেয়ে ছোট, কনিষ্ঠ, ন্যূনতম, এই যে ন্যূনতম, ক্ষুদ্রতম, স্মলেস্ট, লোয়েস্ট, লিস্ট, অথবা কমপক্ষে, অথবা কতজন মানে কতক্ষণ, অথবা সর্বমোট কত। দেখেন কতগুলো কথা আমি আপনাদেরকে সাজিয়ে দিয়েছি, এগুলো একটু নোট করে লিখে রাখবেন যে কনিষ্ঠ, সবচেয়ে ছোট, সবচেয়ে কনিষ্ঠ, ন্যূনতম, সবচেয়ে ক্ষুদ্রতম, স্মলেস্ট, লোয়েস্ট, লিস্ট, কমপক্ষে কতজন, অথবা সর্বমোট কতজন। এ জাতীয় কথা যদি পরীক্ষা প্রশ্নে থাকে তাহলে আপনি লসাগু করবেন। যদি কিছুই একবার বোঝা না যায় তাহলে সেই ক্ষেত্রে দেখবেন উত্তরের শেষ সংখ্যাটা বড় চাওয়া হবে, আগেরটা হলো ছোট আর এটা হলো বড়, মানে ভাজ্য জাতীয় চাওয়া হবে। সেক্ষেত্রে আপনি লসাগু বের করবেন। দেখি একটা অঙ্ক যদি আমরা যাই তাহলে কি বলছে দেখি, যে 5টি ঘন্টা একত্রে যথাক্রমে, 5টি ঘন্টা এবং ঘন্টা একত্রে যথাক্রমে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড ও 10 সেকেন্ডে অন্তর অন্তর বাজতে থাকবে। একটা 3 সেকেন্ডে বাজলো, আবার আর একটা অন্তর অন্তর 5 সেকেন্ড পরে যা বাজলো, আর একটা ঘন্টা বাজলো হলো কত 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, এইভাবে বাজতে লাগলো। কতক্ষণ পর, এই যে কতক্ষণ কথাটা আছে কিন্তু, কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে, ওই যে কতক্ষণ পর, এই জাতীয় কথা থাকলে আমরা সাধারণত লসাগু করব। তাহলে 3, 5, 7, 8, 10, এদের লসাগুটা কি হবে? দেখেন কমন কত যায়, এদের মধ্যে কোনো কমন কি যায়? 5 যায়। 3, 1, 7, 8, 2, আবার 2 যায়। হ্যাঁ, 2 নিলে 3, 1, 7, 4, 1। তাহলে লসাগুটা কি দাঁড়ালো? লসাগুটা দাঁড়ালো হলো 5 গুণন 2 গুণন 3 গুণন 7 গুণন 4। তাহলে কত হয়? 5 দুগুণে 10, 30, 210, অর্থাৎ 840 সেকেন্ড। যেহেতু সেকেন্ড যদি থাকতো 840 এখানে, তাহলে আমরা 840 সেকেন্ডকে আমরা
উত্তর ঘোষণা করতে পারতাম। যেহেতু সেকেন্ড এখানে 840 নাই, তার মানে এটাকে আমরা মিনিটে তৈরি করব। 0 0 কেটে গেল, তাহলে এটা কাটলে হয় কত, 6 কে 6 4 7 24, অর্থাৎ 14 মিনিট। 14 মিনিট, এই প্রশ্নের উত্তর 14 মিনিট। তাহলে মূল প্রশ্নের কথাই যদি না বুঝতে পারি তাহলে আমি অঙ্ক কিভাবে পারবো? মূল প্রশ্নটা হলো যে কতক্ষণ পর একত্রে মিলবে, এই কতক্ষণটাই কারণে আমরা লসাগুটা করেছি। তাহলে না হলে এটা আমরা গসাগু করতে পারতাম না। আশা করি এই জাতীয় প্রশ্ন পরীক্ষায় এবার দেখা যাবে, আপনার চোখের সামনে দেখা যাবে ইনশাল্লাহ। আশা করি পাবেন, নিশ্চিত থাকেন, এবছরে কোনো না কোনো পরীক্ষায় এই অঙ্কগুলো পাবেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই রিঅ্যাক্ট করুন, ডান লিখুন, ইয়েস ডান লিখুন। আমরা পরের প্রশ্নটায় চলে যেতে চাচ্ছি। দুটি সংখ্যার গুণফল 1536। দুটি সংখ্যার লসাগু 96 হলে গসাগু কত? তাহলে এবার লক্ষ্য করে দেখেন, আমরা যদি মনে করি একটি সংখ্যা এ আর একটি সংখ্যা বি, তাহলে সংখ্যা দুটির গুণফল এ বি ইজ ইকুয়াল টু 1536। এখন এদের সংখ্যা লসাগু চাইছে, লসাগু দেওয়া আছে, লসাগু কত দেওয়া আছে? 96। তাহলে গসাগু কত? তো আমরা সাধারণত জানি কি, যে দুটি সংখ্যার গুণফল এ ইন্টু বি, দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তাহলে এই গুণফলটা দেওয়া আছে কত? 1536। আর লসাগু দেওয়া আছে কত? 96। গসাগু দেওয়া নেই, ধরে নিলাম এক্স। তাহলে 1536 96 এই পাশে নিয়ে আসলে নিচে বসলো, এক্স থাকলো। এখন 96, এটাকে ভাঙলে কত হয়? 12। তাহলে এক্স এর মানটা কত পাবো? 12, সরি 16। তাহলে এই প্রশ্নের উত্তর হলো 16। হ্যাঁ, যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানান, ইয়েস অর নো। বুঝতে পারলে ইয়েস লিখুন, না বুঝলে নো লিখুন। বুঝলে ইয়েস, না হলে নো। পরের প্রশ্নটা চলে যেতে চাচ্ছি। দুটি সংখ্যার গুণফল, একই অঙ্ক, শুধু লসাগু আগেরটা দেওয়া আছে আর এটা গসাগু দেওয়া আছে। এই পার্থক্য, দুটি সংখ্যার গুণফল 3380, গসাগু 13 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে আমরা জানি সংখ্যা দুটির গুণফল a ইন্টু বি ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তাহলে লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু এ বি। আমার প্রশ্নে দেওয়া আছে গসাগু 13, তাহলে এই যে 13 আর লসাগু দেওয়া নেই, ধরে নিলাম এক্স। এ বি মানে কত? 3380। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3380/13 ইজ ইকুয়াল টু 260। তাহলে এই প্রশ্নের উত্তর 260। এটা নর্মাল বিষয়, তবে হ্যাঁ অনেকবার পরীক্ষা আসে, আর 11 থেকে 20 গ্রেডের মধ্যে লসাগু গসাগুর প্রশ্ন মানে এইগুলা মজার বিষয়। তো এইগুলো পড়লে মোটামুটি আপনার কমন পড়ে যাবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। পরের অঙ্কটা আমরা চলে যেতে চাচ্ছি। দুটি সংখ্যার অনুপাত, হ্যাঁ অনুপাতের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট আসে। দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 8 হলে লসাগু কত? বাহ, ভালো কথা। যদি অনুপাত এরকম দেওয়া থাকে তাহলে আমরা সেই অনুপাত থেকে আমরা মানটা ধরে নেব। ধরি একটি সংখ্যা 5x আর একটি সংখ্যা 6x, তার মানে এদের মধ্যে কমন আছে কত? গসাগু x, তার মানে x সমান কত দেওয়া আছে? 8। তাহলে এবার বলেন 5x মানে কি? 5x মানে কি? 5 গুণন 8 সমান 40। আর 6x মানে কি? 6 গুণন 8 ইজ ইকুয়াল টু 648। এখন এই হলো সংখ্যা দুটি পেলাম, বলছে এদের মধ্যে গসাগু কত? হ্যাঁ, গসাগু।
তাহলে আমরা যদি গসাগু চিন্তা করি, তাহলে দেখেন এখানে গসাগু 5 6 30 এক্স, তার মানে 30 ইন্টু 8 ইজ ইকুয়াল টু 3 8 24 240। তাহলে এই প্রশ্নের উত্তর হলো 240, মানে এটা লসাগু 240। শুধু এখানে এই যে গসাগুটা 8 দেওয়া আছে, হ্যাঁ, আমরা এখান থেকে লসাগুটা বের করে নিলাম। এটা হলো মূল বিষয়, যে সংখ্যা থেকে সাধারণত এভাবে, অনুপাত থেকে সাধারণত এভাবে আমরা গসাগু লসাগুটা বের করতে পারবো। আর সরাসরি যদি আমরা এরকম অনুপাত থেকে করতে চাই, তাহলে সেই ক্ষেত্রেও করতে পারি, যে লসাগু ইজ ইকুয়াল টু অনুপাতের গুণফল। অনুপাত কত? 5 ইন্টু 6 ইন্টু গসাগু কত? 8, গুণ করলে পাবো 240। লসাগু ইজ ইকুয়াল টু অনুপাতের রাশিদ্বয়ের গুণফল ইন্টু গসাগু, অনুপাতের রাশিদ্বয়ের গুণফল ইন্টু গসাগু। খুবই সিম্পল। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই বুঝেন, তাহলে অবশ্যই রিঅ্যাক্টে জানান, অবশ্যই কমেন্টে জানান কি বুঝতে পারলেন কিনা, ইয়েস নো। ঠিক একই রকম আগেরটার মতো হুবহু একই জিনিস, এটা লসাগু দেওয়া আছে, আগেরটা ছিল গসাগু দেওয়া। এখানে সংখ্যা দুটি চাওয়া হয়েছে, তাহলে আমরা একটা সংখ্যা ধরে 7x, একটা ধরে 5x, এর মধ্যে লসাগু দেওয়া আছে, তাহলে এই দুটো লসাগু হলো 5 7 35x, তার মানে কত? 140। তার মানে x ইজ ইকুয়াল টু 35 ওই পাশে গেলে 140 কে 35 দিয়ে ভাগ করলে 4 বার হয়, মানে x এর মানটা 4 পেলাম। তাহলে একটি সংখ্যা 4 7 কত? 4 গুণন 7 গুণন 4 ইজ ইকুয়াল টু 28, আর একটা সংখ্যা হলো 5 গুণন 4 ইজ ইকুয়াল টু 20। 28 আর 20, এই প্রশ্নের উত্তর হলো 28 আর 20। কত ইজিলি। আর যদি এটাকে আরো সংক্ষিপ্ত করতে চান, আর কি সংক্ষিপ্ত করতে, তাও করতে পারেন। তাহলে আগে আপনার ওই গসাগু বের করেন, গসাগু ইজ ইকুয়াল টু লসাগু বের করেন, তারপরে হয়ে যাবে। দরকার কি, একটু কি এনাফ, এইভাবে শেখেন। এর সেল ছোট করতে গেলে আর পায়জামা থাকবে না, হাফ প্যান্ট হয়ে যাবে। দেখেন এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, আপনার জীবনে একবার হলেও আসবে, ভেরি ইম্পর্টেন্ট। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 এবং 6 দ্বারা যদি ভাগ করেন প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে। এখন ছোট একটা কথা বলি, ধরেন 2 3, এই দুটি সংখ্যা, এমন একটা সংখ্যাকে ভাগ করব, মনে করেন 6, তো 2 3 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। আবার 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। দেখেন সবসময় ভাগ হবেই। তো এখন বলছে 2 আর 3 দিয়ে যদি আমি এই 8 কে ভাগ করি, তাহলে দেখেন সবসময় 2 আমার অবশিষ্ট থাকবে, কারণ 8 থেকে 2 বাদ দিলে কত থাকে? 6। এই 6 কে নিঃশেষে বিভাজ্য করা যাবে। তাহলে আমার এই 8 হলো আমার মূল জিনিস, যাকে সবসময় 2 আর 3 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে। আমার এই 8 সংখ্যাটা চাওয়া হয়েছে, আমার চাওয়া হয়েছে কত? 8। তাহলে দেখেন এই যে কোন ক্ষুদ্রতম কথাটি বলার অর্থই হলো আমাদেরকে লসাগু করতে হবে। 4 5 6, এই সংখ্যাটি লসাগু করলে 2 যায় প্রথমে, 2 5 3, তাহলে 2 গুণন 5 গুণন 3 15 30 60। এই 60 সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়, 4 15 60 নিঃশেষে বিভাজ্য হয়। 5 দিয়েও করা যায়, 5 12 60 নিঃশেষে বিভাজ্য হয়। 6 দিয়েও করা যায়, 6 12 6 10 60 নিঃশেষে বিভাজ্য করা যায়। এখন বলছে যে এই সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাকে ভাগ করব, প্রতিবার আমার কত থাকবে? 3 অবশিষ্ট থাকবে। কিন্তু 60 এর ক্ষেত্রে কোনো অবশিষ্ট থাকে না, দেখছেন 60 কিন্তু অবশিষ্ট থাকে না 60-এ। তাহলে এই 60 এর সাথে যদি এই 3 যোগ করে দেই, তাহলে এই 63-কে 4 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। 63-কে 5 দিয়ে ভাগ করলে 5 12 60 3 অবশিষ্ট থাকে। 63-কে 6 দিয়ে ভাগ করলে 6 10 60 3 অবশিষ্ট থাকে। তার মানে যদি কোনো প্রশ্ন এরকম থাকে যে অবশিষ্ট 3 থাকে, 2 থাকে, 1 থাকে, লসাগুর সাথে অবশিষ্ট যোগ করে দিবেন। তাহলে সংখ্যাটি হবে হলো, সংখ্যাটি ইজ ইকুয়াল টু লসাগু প্লাস অবশিষ্ট, লসাগু প্লাস অবশিষ্ট। সংখ্যাগুলো লসাগু বের করলেন 60, অবশিষ্ট যোগ করে দিলেন, উত্তর হয়ে গেল। কেল্লা ফতে।
ফানাফিল্লা, আর কোনো কথাই নেই। তো এই যে যে বিশ্বাস করেন, আমি যে আজকে 5-6টা অঙ্ক করালাম, লসাগু গসাগু আর বেশি কিছু করতে হবে না। আপনি এই কয়েকটা অঙ্ক একটু খাতার মধ্যে নোট করে রেখে থাকেন। যে কোনো চাকরি পরীক্ষার আগে আপনি একটু রিভিশন দিয়ে যান। যদি কমন না করে, আমার নামে আপনি যে কোনো বাজে কথা বলে যান, দিতেই হবে ইনশাল্লাহ কমন। তাহলে বেশি কিছু করতে হয় না, আপনি বুঝে শুনে একটু পড়েন, দেখবেন আপনার কাছে অবশ্যই অবশ্যই ধরা দেবে। তো যাই হোক, আজকে ক্লাসটা কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের পেজের সাথে যুক্ত থাকুন, লাইক কমেন্ট শেয়ার দিন এবং পেজকে ফলো করুন, তাহলে পরবর্তী লেকচারগুলো পাবেন। আমাদের এই পেজের সাথে আরো অনেক টিচার আছেন যারা বিগত 10 বছর 15 বছর ধরে এই লাইনে পড়ান। লিটন স্যার আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ইফতেখার স্যার আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, আলমিন স্যার আছেন আহ, আর ঢাকা কলেজের। তো যাই হোক, এরা সবাই খুবই ভালো টিচার, সবাই ভালো। তো যাই হোক, সামনে আগামী শনিবার আবার ঠিক 9টায় ক্লাস পাবেন। এই এইভাবেই আমাদের টেস্টটা চলতে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।